ভাইকে খুঁজতে গিয়ে যে মানুষটি আর এলেন না। ৩০ জানুয়ারি ১৯৭২, ঢাকার মিরপুর তখনও পুরোপুরি মুক্ত নয়। চারিদিকে থমথমে আতঙ্ক, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে গুলির লড়াই। ঠিক সেই সময় একজন মানুষ এগিয়ে গেলেন সেই মৃত্যু ফাঁদের দিকে। তিনি জানতেন সেখানে তার নিখোঁজ ভাইকে পাওয়া যেতে পারে, কিন্তু তিনি কি জানতেন সেই ভাইকে খুঁজতে গিয়ে নিজের জীবনটাও সেদিন শেষ হয়ে যেতে পারে। কিছুক্ষণ পর শুরু হলো প্রচণ্ড গুলিবর্ষণ, আর দুপুরের আগেই মিরপুরের মাটিতে দেখা গেল রক্তাক্ত দেহ। তারপর তাকেও আর পাওয়া গেল না। আমি যার কথা বলছি তিনি সাহিত্যিক, সাংবাদিক ও চলচ্চিত্রকার জহির রায়হান। তিনি একাধারে ছিলেন একজন লেখক, একজন চলচ্চিত্রকার, একজন মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ দলিলের নির্মাতা। আর তার অন্তর্ধানের রহস্য আজও পুরোপুরি শেষ হয়নি। কিন্তু তার জীবনের শেষ অধ্যায়টি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে যখন তিনি চলচ্চিত্রকার জহির রায়হান হয়ে ওঠেনি। ১৯ আগস্ট ১৯৩৫ সাল, তৎকালীন নোয়াখালী জেলার মজুপুরে জন্ম নেন মোহাম্মদ জহিরুল্লাহ। তিনি পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের কাছে জহির রায়হান নামে পরিচিত হন। তার বাবা ছিলেন শিক্ষাবিদ ও আলিয়া মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ হাবিবুল্লাহ। বাবার চাকরিটির কারণে তার শৈশবের একটি বড় অংশ কাটে কলকাতায়। পরে দেশভাগের পর পরিবার পূর্ব বাংলায় ফিরে আসে। তিনি ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল লেখালেখির ঝোঁক। কৈশোরেই তার লেখা প্রকাশিত হতে শুরু করে। আর খুব অল্প বয়সেই তিনি বুঝে গিয়েছিলেন মানুষের জীবনকে কাছ থেকে না দেখলে মানুষের গল্প কোনোভাবেই লেখা যায় না। সময়ের পরিক্রমায় আসলো ১৯৫২ সাল। জহির রায়হানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়গুলোর একটি আসে এই ভাষা আন্দোলনে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্ররা নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল বের করলেন। সেই মিছিলে জহির রায়হানও ছিলেন। তিনি গ্রেপ্তার হলেন। ভাষা আন্দোলনের এই অভিজ্ঞতা তার সাহিত্য ও পরবর্তী চলচ্চিত্রে গভীর প্রভাব ফেলে। অর্থাৎ জহির রায়হানের কাছে ২১ ফেব্রুয়ারি শুধু একটি ঐতিহাসিক তারিখ ছিল না, এটি ছিল তার নিজের দেখা ইতিহাস, নিজের শরীরের অনুভব করা ইতিহাস। আর সেই কারণেই পরবর্তী সময়ে তার লেখায় বারবার ফিরে এসেছে ২১শে ফেব্রুয়ারি, ভাষার অধিকার এবং বাঙালির আত্মপরিচয়ের প্রশ্ন। জহির রায়হান শুধু লেখক হয়ে থাকেননি, তিনি সাংবাদিকতা করেছেন, গল্প উপন্যাস লিখেছেন, আর ধীরে ধীরে চলচ্চিত্রের দিকে চলে গেছেন। চলচ্চিত্রের সহকারী হিসেবে কাজ শুরু করার পর ১৯৬১ সালে পরিচালক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে। কখনো আসেনি এই চলচ্চিত্রটির মাধ্যমে। তারপর একে একে আসে সোনার কাজল, কাছের দেয়াল, সঙ্গম, বাহানা, বেহুলা, আনোয়ারার মতো দর্শকের ভেতরকে নাড়িয়ে দেওয়ার মতো অসংখ্য চলচ্চিত্র। আর ১৯৭০ সালে আসে এমন একটি চলচ্চিত্র যা শুধু চলচ্চিত্র হয়ে থাকেনি, হয়ে উঠেছিল রাজনৈতিক বক্তব্য। সেটি হলো জীবন থেকে নেওয়া। প্রশ্ন হলো, জীবন থেকে নেওয়া এটি কি পরিবার নাকি একটি দেশ? ছবিটির গল্প একটি পরিবারকে নিয়ে, কিন্তু সেই পরিবারের ভেতরের ক্ষমতার লড়াই, কর্তৃত্ব এবং দমনপীড়নের মধ্যে তৎকালীন পাকিস্তানি রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে ওঠে। কিভাবে একটি দেশের রাজনৈতিক বাস্তবতার প্রতীক হয়ে উঠতে পারে, জহির রায়হান সেটি দেখিয়েছিলেন। এ কারণে জীবন থেকে নেওয়াকে শুধু একটি সিনেমা হিসেবে দেখলে ছবিটির রাজনৈতিক গুরুত্ব বোঝা যায় না। কিন্তু জহির তখনও জানতেন না, মাত্র ১ বছরের মধ্যে তার ক্যামেরা আর সিনেমার পর্দায় থাকবে না, ক্যামেরা চলে যাবে যুদ্ধের মাঠে। তার ক্যামেরায় হয়ে উঠল অস্ত্র। ২৫শে মার্চের পর শুরু হলো পাকিস্তানি বাহিনীর ব্যাপক দমন পীড়ন। জহির রায়হান কলকাতায় চলে যান। তিনি তখন একটি ইংরেজি চলচ্চিত্র লেট দেয়ার বি লাইট নির্মাণের কাজ করছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কারণে সেই কাজ শেষ করতে পারেননি। এরপর তিনি তৈরি করলেন স্টপ জেনোসাইড। এটি ছিল পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের চলচ্চিত্রের দলিল। যে দৃশ্যগুলো পৃথিবীর মানুষ হয়তো জানতো না, জহির রায়হান সেগুলো ক্যামেরায় তুলে ধরলেন। তার উদ্দেশ্য ছিল শুধু বাংলাদেশের মানুষকে দেখানো নয়, বিশ্বকে দেখানো বাংলাদেশে কি ঘটেছে। বাংলা পিডিয়াতেও উল্লেখ রয়েছে স্টপ জেনোসাইড পাকিস্তানি বাহিনীর গণহত্যাকে তুলে ধরে এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক সাড়া সৃষ্টি করেছিল। মুক্তিযুদ্ধের সময় তিনি আরও চলচ্চিত্র কর্মে যুক্ত ছিলেন, যার মধ্যে এই স্টেট ইজ বোর্ন ছিল অন্যতম। অর্থাৎ ১৯৫২ সালে যে তরুণ রাস্তায় নেমেছিলেন, ১৯৭১ সালে সেই মানুষটি ক্যামেরা হাতে দাঁড়ালেন ইতিহাসের একেবারে সামনে।
কিন্তু যুদ্ধ শেষ হলেও জহিরের যুদ্ধ শেষ হয়নি। 16 ডিসেম্বর 1971 বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু জহির রায়হানের পরিবারের জন্য তখনও বিজয় সম্পূর্ণ হয়নি, কারণ তার বড় ভাই শহীদুল্লাহ কায়সার তখনও নিখোঁজ। 14 ডিসেম্বর বিজয়ের মাত্র 2 দিন আগে শহীদুল্লাহ কায়সার অপহৃত হয়ে নিখোঁজ হন। তারপর আর তিনি ফিরে আসেননি। স্বাধীনতার পর জহির রায়হান ভাইকে খুঁজতে থাকেন। জহির রায়হান খবর পেয়েছিলেন যে মিরপুরে তার ভাই শহীদুল্লাহ কায়সার সহ আরও কয়েকজনকে আটকে রাখা হয়েছে, কিন্তু তখনও মিরপুর পুরোপুরি মুক্ত নয় এবং এই খবর শেষ পর্যন্ত জহির রায়হানকে নিয়ে যায় তার জীবনের শেষ অভিযানে। মিরপুর তখনও সশস্ত্র প্রতিরোধের মধ্যে। প্রথম আলোর অনুসন্ধানে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোখলেসুর রহমানের বক্তব্য অনুযায়ী 26 জানুয়ারি জহির রায়হান রমনা রেসকোর্সে 3 নম্বর সেক্টর সদর দপ্তরে যান। সেখানে তিনি জেনারেল ওসমানীর সঙ্গে মিরপুর অভিযান নিয়ে সরাসরি আলোচনা করেন। তিনি জানান, মিরপুরে তার ভাই শহীদুল্লাহ কায়সার, মনির চৌধুরী সহ আরও কয়েকজনকে আটক রাখার খবর তিনি পেয়েছেন। তাকে বলা হয় অভিযান হবে এবং তখন তাকে আসতে হবে। এরপর 29 জানুয়ারি তিনি আবার মিরপুর টেকনিক্যালে যান। জানতে পারেন পরদিন সকালে অভিযান হবে। 30 জানুয়ারি 1972 সকালবেলা জহির রায়হান মিরপুরের দিকে রওনা হলেন। তিনি সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। সেনাবাহিনী ও পুলিশের অভিযানে বেসামরিক লোকদের সরে যেতে বলা হলো, কিন্তু জহির রায়হান তিনি থেকে গেলেন, কারণ তিনি শুনেছিলেন মিরপুরে তার ভাইসহ অনেকে আটকে আছেন। সেনাবাহিনী ও পুলিশের বহরের সঙ্গে তিনি এগিয়ে গেলেন মিরপুর 12 নম্বরের দিকে। প্রথম আলোর অনুসন্ধান অনুযায়ী তিনি ছিলেন সেই অভিযানে থাকা একমাত্র বেসামরিক ব্যক্তি। সকাল 7:30 মিরপুর 12 নম্বরের পানির ট্যাঙ্কের এলাকা। অভিযানের কমান্ডার কর্নেল মইনুল হোসেন চৌধুরীর মাধ্যমে জহির রায়হানের সঙ্গে মোখলেসুর রহমানের পরিচয় হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী তখন জহিরের পরনে ছিল ক্রিম রঙের সোয়েটার এবং ছাই রঙের ফুল প্যান্ট। সব কিছু তখনও স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি পুরোপুরি বদলে গেল। সকাল 9:30 হঠাৎ মিরপুরের পাগলা ঘণ্টা বেজে উঠল। এরপর শুরু হলো লাগাতার গুলিবর্ষণ। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী সশস্ত্র বিহারীরা আশপাশের টিনের ঘরগুলোতে ছোট ছোট ছিদ্র করে সেখান থেকে সেনা ও পুলিশ সদস্যদের উপর গুলি চালাতে থাকে। অভিযানরত বাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে এলাকাটি কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। আর সেই রণক্ষেত্রের মধ্যেই ছিলেন জহির রায়হান, একজন চলচ্চিত্রকার, একজন লেখক, একজন ভাই, যিনি এসেছিলেন তার নিখোঁজ ভাইকে খুঁজতে। তারপর কি ঘটেছিল? প্রত্যক্ষদর্শী মোখলেসুর রহমানের বর্ণনা অনুযায়ী বেলা প্রায় 11টার দিকে তিনি পানির ট্যাঙ্কের দেয়ালের পাশে রক্তাক্ত দেহ দেখতে পান, কিন্তু তখনও গোলাগুলি চলছিল। তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন। পরে সেনা সদস্যরা চলে গেলে জহির রায়হান সহ অন্যদের মরদেহ গুম করা হয় বলে প্রত্যক্ষদর্শীর বর্ণনায় জানা যায়। পরদিন 31 জানুয়ারি আবার অভিযান চালিয়ে মিরপুর দখলমুক্ত করা হলেও জহির রায়হানের মরদেহ আর পাওয়া যায়নি। এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বলা দরকার, তার হত্যার কোনো পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আজও পাওয়া যায়নি। তার ছেলে অনল রায়হানও প্রথম আলোকে বলেছেন তার বাবার হত্যার তদন্ত প্রতিবেদন আজও পাওয়া যায়নি। তাই ইতিহাসের প্রতি সৎ থাকতে আমাকে একটি কথা অবশ্যই বলা উচিত, আর সেটি হলো জহির রায়হান 30 জানুয়ারি 1972 মিরপুরে নিহত হন বলে প্রত্যক্ষদর্শী ও অনুসন্ধানী সূত্রে প্রতিষ্ঠিত, কিন্তু তার হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও মরদেহ উদ্ধারের ইতিহাস অসম্পূর্ণ রয়ে গেছে। আর এটাই জহির রায়হানের জীবনের সবচেয়ে নির্মম পরিণতি। একজন ভাইকে হারিয়েছিলেন স্বাধীনতার ঠিক আগে, আর সেই ভাইকে খুঁজতে গিয়ে স্বাধীনতার মাত্র কয়েক সপ্তাহ পর নিজেই হারিয়ে গেলেন। শহীদুল্লাহ কায়সারের মরদেহও তিনি পাননি। জহির রায়হানের মরদেহও তার পরিবার পাননি। একটি পরিবারের 2 ভাই, 2 ভিন্ন দিনে নিখোঁজ। 2 ভাইয়ের পরিণতি স্বাধীনতার ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলির একটি। কিন্তু এখানেই জহির রায়হানের গল্প শেষ নয়, কারণ মানুষটি চলে গেলেও তার ক্যামেরা থেকে গেছে, তার সাহিত্য থেকে গেছে, তার চলচ্চিত্র থেকে গেছে। কখনো আসেনি থেকে জীবন থেকে নেওয়া আর মুক্তিযুদ্ধের সময় স্টপ জেনোসাইড, প্রতিটি কাজের মধ্যে নিজের সময়কে ধরে রেখেছেন তিনি মাত্র 36 বছর পূর্ণ করে 37তম বছরে চলে গিয়েছিলেন, কিন্তু সেই স্বল্প জীবনে
যে পরিমাণ কাজ করে গেছেন তা একজন মানুষের দীর্ঘ জীবনের সঙ্গে তুলনীয়। তা ভাবুন তো, 1952 সালে যে তরুণ ভাষার অধিকারের জন্য রাস্তায় নেমে এসেছিলেন, সেই মানুষটি 1971 সালে ক্যামেরা হাতে বিশ্বের সামনে বাংলাদেশের গণহত্যার ছবি তুলে ধরলেন। আর 1972 সালে নিজের নিখোঁজ ভাইকে খুঁজতে গিয়ে ঢুকে পড়লেন মিরপুরের যুদ্ধক্ষেত্রে। সেদিন তিনি জানতেন না, ভাইকে খুঁজতে বের হওয়া এই যাত্রায় তার নিজের জীবনের শেষ যাত্রা। তিনি ফিরে আসেননি, তার মরদেহও ফিরে আসেনি, কিন্তু তার রেখে যাওয়া ছবি, লেখা আর চলচ্চিত্র আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আর তাই জহির রায়হানের জীবনকে শুধু একজন লেখক বা চলচ্চিত্রকারের জীবন বললে কমই বলা হবে। তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি ইতিহাসের দর্শক হয়ে থাকতে পারেননি। ইতিহাস যখন রাস্তায় নেমেছে তিনি রাস্তায় ছিলেন, ইতিহাস যখন রক্তাক্ত হয়েছে তিনি ক্যামেরা হাতে ছিলেন, আর ইতিহাস যখন তার নিজের দরজায় এসে দাঁড়িয়েছে তিনি তখনও পিছিয়ে যাননি। এই কারণেই জহির রায়হান শুধু বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের একজন মানুষই নন, তিনি নিজেই বাংলাদেশের ইতিহাসের একটি অধ্যায়। আমার বিশ্লেষণটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে পেজটি ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে দেবেন। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী দিন আবার অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবার জন্য নিরন্তর শুভকামনা।